শঙ্কাই হলো সত্যি, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। কমছে জলজ প্রাণী, বিপর্যয় ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ। ট্রায়াল শেষে প্রস্তুত পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোলে চলবে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা। বেনাপোল সীমান্তের শূন্যরেখায় খুলল কার্গো ভেহিকল টার্মিনাল। মুহূর্তেই পণ্যবাহী ট্রাক পারাপার। এলসি সহ নানা সংকটে 40% ব্যবসা কমেছে নোয়াপাড়া নৌবন্দরে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশি বিদেশি গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনায় এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্টে বিস্তারিত। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই যেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অনুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বই যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার, তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না, বৈদেশিক ঋণ সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব। আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হারুন চৌধুরী। এছাড়া বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে রুবেলের কাছে। দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে সুন্দরবনের উপর বড় ধরনের হুমকির কারণ হয়ে উঠছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। যে কারণটি, যে বিষয়গুলো আসলে কিন্তু এইটি নির্মাণের আগেই নানা রকম গবেষণা থেকে বেরিয়ে এসেছিল, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন প্রতিবাদ করে এসেছিল। সম্প্রতি আমরা দেখেছি একটি প্রতিষ্ঠান থেকে এর উপর জরিপ করা হয়েছে, সেখানেও কিন্তু একই বিষয় উঠে এসেছে। এইটির সাথে আসলে শুরু থেকে যারা যুক্ত ছিলেন এই প্রতিবাদের সঙ্গে, তাদের একজন হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হারুন চৌধুরী। একটু তার কাছ থেকে শুনতে চাই যে শুরুতে আপনারা যে আশঙ্কাটা করেছিলেন এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে, সুন্দরবনের ক্ষতি করবে, জলজ প্রাণীর ক্ষতি করবে, এখন কি আসলে বাস্তবতা যেটা বলছে আপনাদের মূল্যায়ন কি? না, এটি তো ক্ষতি করবে বলা হয়েছিল এবং দীর্ঘ সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে, ফলে ক্ষতি যে করছে তার নমুনা কিন্তু ইতিমধ্যেই সিজিএস এর তারাই কিন্তু এটি স্টাডি করে বলছেন।
ফলে এটি খুবই প্রাথমিক পর্যায়ে এবং এটি কেবল পাওয়ার প্ল্যান্টের শুরু, এবং এখানে পুরো প্ল্যান্টটাই যেখানে চালু হয়নি সেখানেই যদি এই অবস্থা হয়, তাহলে যদি পুরো প্ল্যান্টটা চালু হয়, এবং এটি তো আসলে 1 বছর 2 বছরের প্রকল্প না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং এটি যুগ যুগ ধরে চলবে। ফলে এই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে যে এই পুরো অঞ্চলটিতে এক ধরনের মরুকরণ তৈরি হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে এই যে বিষক্রিয়া, বিভিন্ন হেভি মেটাল এবং তার যে কেমিক্যালসের কারণে পানিতে যে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সেগুলো যেমন ধ্বংস হবে, অন্যদিকে যারা বেঁচে থাকবে এর সঙ্গে লড়াই করে তারা কিন্তু এই সমস্ত কেমিক্যাল বহন করবে এবং ফলশ্রুতিতে এগুলো এক জায়গায় থাকবে না এবং এই সমস্ত মাছ মানুষের খাবার হিসেবে ব্যবহার হবে, পশু পাখির খাবার হিসেবে ব্যবহার হবে। ফলে মানুষের শরীরে এবং খাদ্য শৃঙ্খলেও কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। স্যার, হচ্ছে কি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আসলে বিশেষভাবে মানে কোনো ভূমিকা এই রামপাল তাপমাত্রার মধ্যে নেগেটিভ ভূমিকা রাখছে কিনা? দেখুন, সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে যে আপনি এই যে এখন শুরু হয়েছে উত্তর থেকে দক্ষিণ দিকে যে বায়ু প্রবাহ, বিশেষ করে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি পর্যন্ত সাধারণত উত্তর থেকে দক্ষিণে বায়ু প্রবাহ, এই সময় পুরো তার যে ইফ্লুয়েন্টগুলো অর্থাৎ তার যে এয়ারে যে সক্স নক্স ছাড়ছে এগুলো পুরোটাই কিন্তু সুন্দরবনে প্রবেশ করছে। আর সবচেয়ে বড় কথা যেটা যে সিজিএস এই স্টাডির শুরুতেই যে ডিসপারশন মডেল তৈরি করেছিল সেখানেও তারা দেখিয়েছে যে 25 কিলোমিটার পর্যন্ত এটি যাবে। তাহলে পরে 25 কিলোমিটার, যেখানে বনটি মাত্র 9 কিলোমিটার দূরত্ব অবস্থিত, তার মানে বনের মধ্যে আরো 16 কিলোমিটার ভিতরে ঢুকছে এবং এটি পুরোপুরি যদি শেষ হতে হয় তাহলে বনের আরো অধিক ভিতর পর্যন্ত প্রবেশ করবে। ফলে সেখানে থাকা প্রাণী এবং উদ্ভিদ সম্প্রদায় সবকিছুই কিন্তু আসলে দূষিত হচ্ছে এবং হবে। একটু অর্থনৈতিক জায়গা থেকে যদি আমি পরিবেশের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, সেখানে আসলে আমরা কি অর্থনীতি থেকে কিছুটা লাভজনক জায়গা যেতে পারছি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে? না, এটি কোনোভাবেই না। আসলে আমরা শুধুমাত্র যে অর্থনৈতিক ক্ষেত্রে ভাবছি যে ইন্ডাস্ট্রি তৈরি করে, এই বিদ্যুৎ তৈরি করে কিছু ইন্ডাস্ট্রি হবে, কিছু আমার ইকোনমিক লাভ হবে, কিন্তু আপনি যদি এই পলিউশনের কারণে যেই ধরনের আমাদের মানুষ রোগাক্রান্ত হবে এবং আমাদের যে সম্পদ, প্রকৃতি, ইকোসিস্টেম ধ্বংস হবে, তার যদি ইকোনমিক কাউন্ট করেন তাহলে আমার মনে হচ্ছে যে এই ইকোনমিক কাউন্টটা যদি সঠিকভাবে করা হয় তাহলে এটি সত্যিকার অর্থে যে ইকোনমিক লাভ দেখানো হচ্ছে সেটি 1/3 কমে নেমে আসবে। একটু শেষ প্রশ্ন, যে এখন আসলে করণীয় কি? একটি অবকাঠামো তো নির্মাণ হয়ে গিয়েছে, এটি যেহেতু এখনো পুরোপুরি চালু হয়নি, আমি মনে করি যে এটি বন্ধ করে দেওয়াটাই যুক্তিযুক্ত এবং সেখানে বিকল্প জ্বালানি দিয়ে সোলার সিস্টেম করে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিতে যাওয়া উচিত। কারণ হচ্ছে এটি চালু করলে যে পরিমাণ ক্ষতি আমাদের হবে তার চেয়ে কম ক্ষতি আমরা এটি বন্ধ করে দিলে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা যেমনটা শুনছিলাম যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যেহেতু একটি অবকাঠামো নির্মাণ হয়ে গিয়েছে এবং এটির ক্ষতির দিক চিন্তা করে এখনই আসলে এটির বিকল্পভাবে বিদ্যুৎ ব্যবস্থা করার কথা বলছেন বিশেষজ্ঞরা। আমরা একটু রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আছেন আমাদের একজন সহকর্মী আলী আকবর টুটুল, সেখানকার অবস্থা জানাবেন তিনি। বাগেরহাটের রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্র যে স্থাপন হয়েছে এর মাত্র 14 কিলোমিটারের মাথা হলো সুন্দরবন। আর এই সুন্দরবনকে ঘিরে কিন্তু বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আসলে দেশ বিদেশে কিন্তু আসলে খ্যাতি রয়েছে। আর এই সুন্দরবন শুধু পর্যটন নয়, এই উপকূলীয় এলাকার মানুষের জন্য কিন্তু আসলে বড় ধরনের একটা ভূমিকা রয়েছে। আর সেক্ষেত্রে যে তাপবিদ্যুৎ কেন্দ্র যে নির্মাণ হয়েছিল, নির্মাণের আগে কিন্তু নানান রকমের বিদেশিরা, দেশি বিদেশি বিভিন্ন রকমের পরিবেশবিদরা কিন্তু তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছিলেন। সেই প্রতিবাদ কিন্তু উপেক্ষা করে কিন্তু এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থাপন করার ফলে যেটা আমরা দেখেছি যে আসলে কয়েক বছরের মধ্যেই মাত্র উৎপাদনে যাওয়ার পরে দেখা গেছে যে আসলে এখানে যে কয়লা রয়েছে সে কয়লা এখানে নির্গত যে পানি এবং দূষিত পানি এবং নদী খালে কিন্তু হচ্ছে, কিন্তু এখানে কিন্তু যেটা রিজার্ভ ট্যাঙ্কে এখানে থাকার কথা ছিল সেটা কিন্তু আসলে পর্যাপ্ত করা হচ্ছে না, যার ফলে কিন্তু প্রভাবটা পড়ছে পরিবেশ এবং প্রতিকূলের উপরে। আমরা যদি বলি যে আসলে সুন্দরবনের যে ভিতর দিয়ে যে এই কয়লাটা সরবরাহ করা হয় এবং আনলোড করা হয় বড় বড় জাহাজে করে এবং সেখান থেকে এখানে নিয়ে আসা হয়, তারপরেও কিন্তু এখানে কিন্তু কয়লার যে এক ধরনের পদার্থ এবং পানিতে মিশে যায় এবং এই কারণে কিন্তু জলজ প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই জলজ প্রাণী আসলে আমরা যদি বলি যে আসলে এখানে স্থানীয় যেমন জেলেরা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে জানতে পেরেছি, তারা কিন্তু বলেছে যে 10 বছর আগে যে মাছ পাওয়া যেত সেখানে কিন্তু এখন কিন্তু প্রায় 10% মাছ পাওয়া যায় না। এমন
সুন্দর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আসলে এই যে নির্গত যে ধোঁয়াটা রয়েছে, চমনি যে ধোঁয়া, এই ধোঁয়া থেকে কিন্তু আসলে এই আশেপাশে যে গাছপালা রয়েছে সেই গাছপালায় কিন্তু আসলে এক ধরনের আবরণ সৃষ্টি হয় এবং গাছের কিন্তু গ্রোথ যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি আসলে পায় না, যার ফলে কিন্তু আসলে অনেকটাই কিন্তু জীববৈচিত্র্য এবং গাছপালার কিন্তু ক্ষয়ক্ষতি হয়। আর যদি আমরা বলি যে প্রায় বর্ষা এবং শীতকাল মৌসুমের পরে যদি যাই, যে শুষ্ক মৌসুমে কিন্তু প্রভাবটা দেখা যাবে প্রত্যেকটা গাছপালায় কিন্তু এর এই যে ধোঁয়ার যে এক ধরনের পদার্থ সেটা কিন্তু ওই আবরণটা কিন্তু এই গাছপালায় পড়বে এবং সেটা কিন্তু নিশ্চিত যে আসলে এক ধরনের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি হচ্ছে এবং এটা কিন্তু আসলে প্রমাণ। এই ছিল আমার কাছে যে বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে সবশেষ। বাগেরহাট থেকে আলী আকবর টুটুল এবং এর আগে খুলনা থেকে যোগ দিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন প্রস্তুত পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতে সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা। নেমন হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ। পদ্মা রেল লিঙ্কের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে। আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধনের 13 দিন পর খুলে দেয়া হলো ভারতের গেট। বুধবার টার্মিনালটির সঙ্গে শূন্য রেখায় নির্মাণ করা 4 লেনের যে ভারতীয় গেট খুলে দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে ভারতীয় পণ্যবাহী ট্রাক মাত্র 5 সেকেন্ডে সীমান্ত পার হয়ে আসছে বেনাপোল বন্দরে। একই সময়ে রফতানি পণ্য যাচ্ছে পেট্রাপোল বন্দরে। আগে 2 লেন সড়কে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশে যানজটে দীর্ঘ সময় লাগত। এ ধরনের অবকাঠামো উন্নয়ন দুদেশের বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এলসি সহ নানা সংকটে কমেছে পণ্য আমদানি। কারণে অন্তত 40% বাণিজ্য কমে গেছে যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এমনকি চলতি বছর রাজস্ব আয় কমার আশঙ্কাও করছে বন্দর কর্তৃপক্ষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিদেশ থেকে আমদানি করা পণ্য মোংলা বন্দরে খালাস করে ছোট জাহাজে নিয়ে আসা হয় যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। এরপরে বন্দর থেকে বিভিন্ন পরিবহনে করে আমদানি করা পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা বলছেন গত 1 বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে। এলসি জটিলতায় কমেছে আমদানির পরিমাণ। পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এ কারণে একদিকে কমেছে পণ্য সরবরাহ, অন্যদিকে কাজ কম পেয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। কাজটা কম আছে, এলসির জন্য হোক যে জন্য হোক সেভাবে কাজ পাচ্ছি না। কম টাকা নিয়ে বাড়ি যেতে হয়, বাড়ি যাতায়াত খরচই রাস্তাঘাটে শেষ হয়ে যায়। 20,000 শ্রমিক কাজ করতো, সেই জায়গা 10,000 শ্রমিকও কাজ করতেছে না। পণ্য আমদানি কমায় চলতি বছর রাজস্ব আয় কমার শঙ্কা বন্দর কর্তৃপক্ষের। ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে
তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে 1990 সালে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর ৩,৫০০-এর অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে এ বন্দরে। সময় সংবাদ, যশোর। সময় উপযোগী মানসম্মত পোনা না পাওয়া ও খাবার সংকটে বাগেরহাটে ব্যাহত হচ্ছে বড় আকারের গলদা চিংড়ি উৎপাদন। সংকট সমাধান করলে বর্তমানের চেয়ে ৩ গুণ বেশি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। তবে সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ৪ থেকে ৫টি চিংড়িতে ১ কেজি, প্রতিটির আকার ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার। বাদামি ও কালো রঙের শরীরে ডোরাকাটা দাগ, যা দেখতে বাঘের মতো। দেশে বড় আকারের গলদা চিংড়ি চাষ হয় দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে। সর্বোচ্চ আকারের এ চিংড়ি উৎপাদনে সময় লাগে ১ বছর। মাঝারি ও বড় আকারের চিংড়ির বেশিরভাগই হয় রফতানি, আর ছোট আকারের গলদা বিক্রি হয় দেশের বাজারে। তবে পোনা না পাওয়া ও উন্নত মানের খাদ্য সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান চাষিরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে রফতানিও। ছোট থাকতে মাছটা তুলে নিয়ে আসে বাজারে, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ ৭০০ থেকে ৮০০ টাকা। ৪টা থেকে ৫টা যদি কেজি হয়, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ ২,২২৫ টাকা পর্যন্ত। ন্যাচারাল পোনা ছাড়ি তাহলে আমাদের বছর শেষে অন্তত ১ কেজি মাছে ৪-৫০০ টাকা ডিফারেন্স হয়ে যায়। সংকট কাটিয়ে উঠতে পারলে বর্তমানের চেয়ে ৩ গুণ বেশি গলদা চিংড়ি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। ভালো ব্রুডের পোনা, খাবারের দাম কমানো আর বেশি করে চাষীদের প্রশিক্ষণ দেওয়া। তবে সনাতন নয়, আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। উন্নত মানের খাবার, ভাইরাস মুক্ত পোনা এবং ঘেরের গভীরতা যদি বেশি হয় তাহলে মাছের আকারটা বড় হবে। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে ৪৪,৭২৮টি গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে জেলায় গলদার উৎপাদন ছিল ১৯,৭১৭ মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। সময় আরও একবার, চাল, ডাল, সুজি, মশলার মতো অন্য পণ্য না কিনলে একই কোম্পানির বোতলজাত সয়াবিন দেওয়া হচ্ছে না। খুলনা নগরীর ডিলারদের বিরুদ্ধে এমন অভিযোগ ব্যবসায়ীদের। অন্যদিকে তেলের দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা বোতল থেকে ঢেলে বিক্রি করছেন বলে পাল্টা অভিযোগ ডিলারদের। এদিকে চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল না পেয়ে ভোগান্তিতে ভোক্তারা। শিগগিরই বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রশাসনের। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার। কোনো না কোনো পণ্যের অস্বাভাবিক দামে নাজেহাল ভোক্তারা। এবার খুলনার বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। শহর ও কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায় বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১৬৭ টাকা হলেও দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা পর্যন্ত। আর খোলা তেলের দাম লিটার প্রতি ১৮২ থেকে ১৮৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে কিনতে হচ্ছে বেশি দামে। এছাড়া চাল, ডাল, সুজি, হলুদ, মশলার মতো অন্য পণ্য না কিনলে বোতলজাত সয়াবিনও ডিলাররা দিচ্ছেন না বলে অভিযোগ আছে। আমরা 5 কার্টুন চাইলে কোম্পানি আমাদের 2 কার্টুন যাচ্ছে। তেল নিতে গেলে সীমা নিতে হবে, চাল নিতে হবে, তারপর চা পাতা নিতে হবে, যা চলে না সেগুলো চাপাই দেবো আমাদের ঘরের উপরে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি খোলা তেলের দাম বেশি হয় বোতল থেকে ঢেলে বিক্রি করছে দোকানদাররা। লুজ তেলের তুলনায় দাম কম, অনেকে এই তেল কিনে খোলা বাজারে লুজ হিসেবে বিক্রি করে। মুসুরির ডাল, মশলা, চা পাতা এগুলো কিনতে হচ্ছে আমাদেরকে, তখন আমরা কিনলে দোকানদারকে আমাদের দিতে হবে। শিগগিরই বাজার মনিটরিংয়ের মাধ্যমে এসব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা বাজার টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে নেক্সট উইকে এটা খতিয়ে দেখব যে এরকম আসলে কোনো ব্যত্যয় আছে কিনা। যদি ব্যত্যয় থাকে তাহলে ডেফিনেটলি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপণ্যের দাম বাড়ানোর মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভোক্তাদের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 জন শিক্ষক, 6 জন কর্মকর্তা ও 1 জন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান, বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা ও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের 94তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
বাগেরহাটে বলেশ্বর নদী ও ভৈরব নদ পরিচ্ছন্ন অভিযান শুরু হয় 23 নভেম্বর। এ সময় নদী দুটির প্রায় 2 কিলোমিটার এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন শতাধিক স্বেচ্ছাসেবক। ভবিষ্যতে নদীর তীরে আবর্জনা ফেললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শঙ্কায় হলো সত্যি, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। কমছে জলজ প্রাণী, বিপর্যয় ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ। ট্রায়াল শেষে প্রস্তুত পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোলে চলবে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা। এবং বেনাপোল সীমান্তের শূন্যরেখায় খুলল কার্গো ভেহিকল টার্মিনাল। মুহূর্তেই পণ্যবাহী ট্রাক পারাপার। এলসি সহ নানা সংকটে 40% ব্যবসা কমেছে নোয়াপাড়া নৌবন্দরে। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।